আসসালামু আলাইকুম। শোনা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, আমরা শুরু করি। কারণ যারা আমাদের সাথে যুক্ত আছেন সবারই আসলে সামনে পরীক্ষা, ওনাদের জন্য এখন প্রতিটা মিনিটই গুরুত্বপূর্ণ। তো আজকে আসলে আপনাদের সাথে আমরা যেটা নিয়ে কথা বলতে আসছি মূলত অ্যানাটমি যে অংশটা নিয়ে আপনাদের কিছু ডিসকাশনের জন্য এবং কিছু ক্রিটিক্যাল একটু অ্যানালাইসিসের জন্য যে আসলে কতদূর পড়বো, কিভাবে পড়বো। কারণ আপনাদের অনেকেরই কমন একটা প্রশ্ন যে ভাই আপনাদের যেহেতু পরীক্ষার টাইমটা আসলে আমাদের যে হাতে যে সময়টা আছে সেই সময়টা খুবই অল্প। তো অনেকেই জিজ্ঞেস করেছেন ভাই আমি কিভাবে পড়বো, কিভাবে শেষ করব, এরকম অনেক প্রশ্ন। যেমন আমি যদি শুধু অ্যানাটমি নিয়ে যেহেতু আজকে আলোচনা করব, অ্যানাটমিকে যদি আমি বলি যে আমার অ্যানাটমি যে বইটা আমাদের আছে বিসিএস এ, আমাদের যে বিপিএসসি সিলেবাস সলভ, সেটাতে 271 পেজ বা 275 পেজ। তো এখন 275 পেজ এটা আমি আসলে ওই 275 পেজ যেভাবে আমরা পড়বো আসলে এই কয়দিনে আমার পক্ষে সম্ভব কিনা, এটা একটা বড় ফ্যাক্টর। আবার এর কমে হলেও বা আসলে সেটাও আমার পরীক্ষার জন্য যথেষ্ট হবে কিনা। তো এই জাতীয় অনেক রকমের প্রশ্ন আমরা আপনাদের কাছ থেকে পাচ্ছি, আসলেই স্বাভাবিক। কারণ আমরা যেহেতু কম সময় পাচ্ছি সবার মধ্যেই অনেক রকমের প্রশ্ন কাজ করবে। তো আমরা একটু, যেহেতু এটা আমি আগেই বলে নেই, এটা কিন্তু আমাদের জাস্ট অ্যানাটমি একটু ক্র্যাকডাউন সেশন, যে আমরা অ্যানাটমিটাকে হয়তো একটু প্যালেটেবল করে আপনাদেরকে বলবো কিভাবে পড়বেন বা কতদূর পড়বেন। এটা অবশ্যই ক্লাস না, এটা একটা সেশন মাত্র। আচ্ছা, তো আমরা যদি একটু, যতক্ষণ আপনারা আছেন ততক্ষণ একটু খেয়াল রাখবেন তাহলে হবে। আমরা যদি একটু সিলেবাসটা নিয়ে প্রথমে বসি, যেহেতু আমাদের সিলেবাসটা নিয়ে আপনাদের সাথে আমাদের আলোচনা হয়। আচ্ছা, আমরা আপনারা যারা মেসেজ করছেন এই মেসেজগুলো শেষও করা যাবে, কারণ আমরা একটু সেশনটা কন্টিনিউ করি। আচ্ছা, তো আমাদের এখানে যে সিলেবাসটা আছে সেখানে আমাদের এবার অ্যানাটমিতে আমাদের মার্ক হলো 12। আমাদের 12 মার্কের জন্য আমাদের বিসিএস এর যে 200 মার্কের সেটার মধ্যে আমাদের অ্যানাটমির ভাগ্যে পড়েছে 12 মার্কস। আচ্ছা, তো 12 যদি আমি হিসেব করি তাহলে আমার 200 মার্কের মধ্যে এটা 5%। আর মেডিকেল সায়েন্সের মধ্যে 10% ধরতে পারি, 10 বা 12%। আচ্ছা, এখন এইখানে যদি আমরা আমাদের টপিকস গুলো দেখি, যে ABCDE করে যে ফরম্যাটে টপিকস গুলো সাজানো, সেখানে ব্রড হেডিং এ টপিকস হলো 20টা। আবারও বলছি, বড় হেডিং এ টপিকস হলো 20টা, বড় হেডিং এ 20 টপিকস। আর প্রতিটা টপিক্সের মধ্যে যদি আমি সাব হেডিং করি তাহলে মিনিমাম 200 টপিক্স বানানো সম্ভব। এখন প্রশ্ন হলো যে আসলে 12 মার্কের জন্য এই 200 টপিক্স আমি কবে পড়বো, আমার সেই সময়টা কোথায়? কারণ সেই সময়টা আসলেই আপনার হাতে নাই। ঠিক আছে? আচ্ছা, তো এখন আমরা এইখানে যে টপিকস গুলো আছে সেগুলোকে একটু ভেঙে আপনাদের জন্য জাস্ট বলবো যে আপনারা বইয়ের সাথে সেটা কিভাবে রিলেট করে পড়বেন। সাউন্ড তো পাওয়ার কথা। Okay. তো আমরা এখানে যদি আমাদের টপিকস গুলোকে একটু ভাগ করি, এখানে আমরা সিলেবাসটা আপনাদের সবার সামনেই আছে। আপনাদের সামনে দুইটা জিনিসই লাগবে, সেটা সেটা হলো একটা হলো আমাদের বই, আর একটা হলো আমাদের সিলেবাস। এটাই আপনাদের আসলে মূল জিনিস সামনের দিনের জন্য। এখন আপনাদের পরীক্ষার ডেট যদি আমরা হিসাব করি তাহলে ওই পরীক্ষার ডেট যদি আজকে থেকে হিসাব করে আমরা 1 মাস হিসাব করতে পারি, এবং এই 5% বা 6%-এর জন্য আপনার সব মিলিয়ে অ্যানাটমির পিছে সময় দিতে পারবেন 2.5 থেকে 3 দিন। আবারও বলছি, সব মিলিয়ে অ্যানাটমির জন্য আপনি সময় দিতে পারবেন 2.5 থেকে 3 দিন। এই 2.5 থেকে 3 দিনের বেশি আপনি অ্যানাটমিতে সময় দিতে পারবেন না। সাউন্ড ঠিক আছে? সাউন্ড ঠিক আছে? যারা শুনতে পাচ্ছেন না কষ্ট করে আপনাদের ডিভাইসের সাউন্ড একটু চেক করবেন, হ্যাঁ?
সাউন্ড ঠিক আছে, ওভাবে ইন্টারাপ্ট করলে আমার সেশনটা ইন্টারাপ্টেড হয়ে যাবে আসলে, কারণ আপনাদের পরীক্ষার সময় আমি সময় নষ্ট করে তো লাভ নেই। আচ্ছা, এখন আমরা যেটা বলতে বলতে যাচ্ছিলাম যে আমাদের 12 মার্চের জন্য 20টা ব্রড হেডিং এর টপিকস আছে, আর সব মিলায় 6% হিসেব করলে আমার পুরো সামনের দিনে হিসেব করলে আমার কাছে সময় আছে 2.5 থেকে 3 দিন। আবারও বলছি, এই হিসাবটা বুঝতে হবে। আমার 12 মার্চ 20টা ব্রড হেডিং এর টপিকস সব মিলে 2.5 থেকে 3 দিন। তাহলে 2.5 থেকে 3 দিনে আপনি কতদূর পড়তে পারবেন সেভাবেই আপনাকে সিলেবাসটা সাজাইতে হবে, সেই পরিমাণ পড়াই পড়তে হবে। 39 বা 42-তে আমরা যেটা দেখছি যে অনেকেরই রেজাল্ট খারাপ হওয়ার একটা বড় কারণ হলো উনি সিলেবাসটাই অ্যানালাইসিস করে শেষ করতে পারেন নাই। কারণ আপনাকে এই 200 মার্কের মধ্যে সবার সাথে কম্পিট করতে হবে। শুধু অ্যানাটমি পড়ে গিয়ে 12-তে 12 পাইলে আপনি প্রিলি হবে না। শুধু ফিজিওলজি পড়ে অ্যানাটমি আর ফিজিওলজি মিলে 20 পাইলে আপনার প্রিলি হবে না। আপনাকে 200 মার্কের মধ্যে সবগুলা কম্পোনেন্টে কোনো না কোনো মার্ক ক্যারি করতে হবে। আপনাদের ম্যাক্সিমামের যেটা হয়, কারণ আপনাদের বড় একটা সংখ্যকই আপনারা জেনারেল সায়েন্স বা আমাদের যে জেনারেল অংশটা এটা পড়েন নাই। তো ওই জন্য যেটা হবে যে আপনারা যখনই মেডিকেল অংশ পড়তে যাবেন আপনাদের ভালো লাগবে এবং আপনারা এইখানে বেশি বেশি পড়বেন, যার কোনো ভ্যালুই নাই। কারণ এটা পোস্ট গ্রাজুয়েশন না, এটা বিসিএস, আপনাকে ওই ফরম্যাটেই পড়ার মধ্যে আসতে হবে। তাহলে আবারও বলছি, 12 মার্ক 20টা ব্রড হেডিং এর টপিকস, 2.5 থেকে 3 দিনের বেশি আপনি কোনোভাবেই অ্যানাটমির পিছনে দিতে পারবেন না। দিলে আপনার অন্য আরেকটা অংশে কম হবে এবং সেটা আপনার বিপদের কারণ হবে। এখন আপনার তাহলে এই পুরো সিলেবাসটা, আমাদের কাজ হলো পুরো সিলেবাস এবং সিলেবাস সলভ বই, এই দুইটাকে 2.5 থেকে 3 দিনের মতো করে সাজানো। এখন আপনারা বলতে পারেন ভাই আমার এক একজনের তো আমাদের এক এক ফরম্যাট, ওইসব ফরম্যাট টরম্যাট এখন আর চিন্তা করার সময় নাই। আপনাদের পরীক্ষার 1 মাস বাকি আছে, আপনাকে সারাদিনই পড়তে হবে। কারণ না হলে আসলে আপনি এই জায়গাটাতে কম্পিট করে টিকতে পারবেন না। 3,000 নিবে বলছে, হয়তো আর একটু বেশি নিলে নিতে পারে, সেটা যদি ওনাদের ইচ্ছা হয়, যদি আপনাদের ভাগ্য ভালো হয় সেটা আলাদা কথা। কিন্তু আপনার পরীক্ষার্থী তো হিউজ এবং সবাই কিন্তু প্রায় সমমানের পরীক্ষার্থী। সুতরাং আপনাকে অবশ্যই এই সময় আর ওই ডিউটি বা অন্য কিছু চিন্তা খুব একটা করে লাভ নাই। আপনি পুরো ভাইয়া সময়টা ভাইয়া একটা ভাইয়া একটা ইরিলেভেন্ট একটা কথা বলি ভাইয়া। শেষে বলেন। হ্যাঁ, কিছু সাবজেক্ট আছে যে যেমন ম্যাথ বা সাধারণ সাধারণ জ্ঞান, যেমন সাধারণ জ্ঞানের আমি কথা যদি বলি, আমি প্রশ্ন বাংলাদেশ শেষে আর নিব ভাইয়া। হচ্ছে যেটা আন্তর্জাতিক, এখানে 40 নাম্বার দিয়ে দিছে। তো আমার কথা হচ্ছে যে ভাইয়া, এই মানে এই যে জিনিসগুলো হচ্ছে মুখস্থ থাকতে হবে, এই জিনিসগুলো আসলে কি করবো ভাই? এগুলো তো একদিন পরে মুখস্থ খুব একটা বেশি যে মানে করতে পারবো তাও তো না। আমি বাংলাদেশ আন্তর্জাতিকে প্রায় 40 নাম্বার দিয়ে দিচ্ছি, 5 ভাগের 1 ভাগ নাম্বার। তো ভাই এইটা একটু যদি দিতেন, আমি মানে পরে যদি দেন পরেও দিতে পারেন, এখনো বলতে পারেন ভাই, মানে আচ্ছা, যখনই আমি বলেন। একটু অ্যানাটমিটা শেষ করে আমি আপনার উত্তরটা দিয়ে দিচ্ছি। আমি অ্যানাটমিটা শেষ করে তারপর যাই, যেহেতু বাকি সবাই আছে। সবার জন্য সবাই তো জি অ্যানাটমির জি জন্য জি ঢুকছে, তো ভাই, আমি ঠিক আছে পরে জি আবার জি। বলে দিচ্ছি, হ্যাঁ। ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন আমরা এবার ক্র্যাকডাউনে যাচ্ছি। হ্যাঁ, আমাদের 20টা টপিকস আছে, 20টা টপিকস এবং আমাদের সিলেবাস সলভের 275টা পেজ আছে। এটাকে আমরা 2 দিন বা 2.5 দিনের প্যালেটেবল করে ফরম্যাটে যাব। এখন আসুন ভাই, আমরা যদি প্রথম টপিকসটায় আছি, সিলেবাস সলভের প্রথম টপিক যেটা বা সিলেবাসের প্রথম টপিক, সেটা হলো অ্যানাটমি অফ সেলস। এখন অ্যানাটমি অফ সেলস যদি আমি ভাগ করতে যাই, আমি তো হিস্টোলজির অর্ধেকই পাবো এরকম, যেখানে আমার সেলগুলো সম্পর্কে বলা আছে, সেলগুলোর ফাংশন সম্পর্কে বলা আছে, এবং এটা হিউজ পড়া। সেক্ষেত্রে আপনাদেরকে এইখান থেকে আপনাদেরকে একটু ক্রিটিক্যালি অ্যানালাইসিস করতে হবে যে আসলে কোনটা পরীক্ষা আসে কোনটা পরীক্ষা আসে না। এবং এখানে আপনাকে অবশ্যই একটু রিস্ক নিতে হবে। যেমন আমি যদি এই অ্যানাটমি অফ সেলস এই জায়গাটা যদি আমি প্রিভিয়াস কোশ্চেনগুলো অ্যানালাইসিস করি, আপনারা হয়তো 39 বা 42 প্রশ্ন শুধু অ্যানালাইসিস করছেন। তার বাইরে কিন্তু সকল বিসিএস এই মেডিকেল সায়েন্সের একটা রিটেন পোর্শন আছে, সবগুলা সাবজেক্টের একটা রিটেন পোর্শন আছে। ঠিক আছে। আচ্ছা, এখন এই রিটেন পোর্শনেও কিন্তু আমরা একটা আইডিয়া পাই যে প্রশ্নগুলো কেমন হয় বা কোন টপিক থেকে স্যাররা পছন্দ করে। যখন আমরা আপনাদের কাছে এই বিষয়গুলো বলি, তার আগে তো আপনাদের এই জিনিসগুলো আপনাদের একটু বুঝতে হবে যে আমাদের আসলে কোশ্চেনগুলো কোন জায়গা থেকে সাধারণত হয় বা হয়ে থাকে। তো অ্যানাটমি অফ সেলস এর মধ্যে খুব কমন প্রশ্ন যেটা, সেটা হলো মেমব্রেন বাউন্ড আর মেমব্রেন লেস অর্গান। একদম ইজি প্রশ্ন। আরেকটা জিনিস মনে রাখতে হবে, বিসিএস এ কখনোই আহামরি কঠিন প্রশ্ন হবে না যেটা পোস্ট গ্রাজুয়েশন হয়। আপনি এফসিপিএস পার্ট 1 লেভেলের প্রশ্ন বিসিএস এ পাবেন না, কারণ এখানে ইন জেনারেল সবার জন্য প্রশ্নটা করতে হয়। এই জন্য এই জায়গাটা হলো
এখানে আপনার প্রশ্নটা ধরেন সবচেয়ে সহজ প্রশ্ন কি, এই মেমব্রেন বাউন্ড অর্গানেলি কোনগুলো, মেমব্রেন লেস অর্গানেলি কোনগুলো। ওকে, এরপর যদি আমি অর্গান যেই ভিতরের যে অংশগুলো আসি সেখানে যাই, এখন ওইখান থেকে স্যার যদি মনে করেন গোলগি কমপ্লেক্স নিয়ে প্রশ্ন করবেন করতে পারেন, উনি যদি মনে করেন মাইটোকন্ড্রিয়া নিয়ে প্রশ্ন করবেন করতে পারেন। বাট আপনার কাজ হলো প্রতিটা অর্গানের একটা বা দুইটা কাজ মনে রাখবেন। আপনি রিটেন দিতে বসেন নাই, আপনি পুরো সেল মেমব্রেনের সব পড়ার কোনো দরকার নাই। জাস্ট মাইটোকন্ড্রিয়ার কাজ কি, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ কি, স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ কি, একদম সিম্পল 1 লাইন বা 2 লাইন করে এক একটা পেজ থেকে পড়বেন। অর্থাৎ প্রথম যে 15 পেজ আপনার আছে যেটা অ্যানাটমি অফ সেল, শুধুমাত্র আপনি মেমব্রেন বাউন্ড আর মেমব্রেন লেস অর্গানেলি সম্পর্কে পড়বেন। এরপর আপনার কাজ হলো প্রতিটা অর্গানেলির একদম সিলেক্টিভ অংশটা সিলেক্ট করা, মোটেই কোনো ডিপ পড়ার লেখা যাইতে হবে না, একদম সিলেক্টিভ যে অংশটা সেটাই আপনি পড়বেন। ঠিক আছে, এর মধ্যে আমি যদি বলি যে বেশি গুরুত্বপূর্ণ কোনটা, সেক্ষেত্রে আপনি অবশ্যই মাইটোকন্ড্রিয়াকে গুরুত্ব দিতে হবে, গোলগি কমপ্লেক্সে গুরুত্ব দিতে হবে, আর যারা একটু বেশি জ্ঞানী গুণী আছেন তারা লাইসোজোম আর এন্ডোপ্লাজমিক রেটিকুলাম পড়বেন। ঠিক ভাইয়া আছে, এই ক্ষেত্রে কি আমরা হচ্ছে যেগুলো ট্রিপল স্টার দেওয়া বা স্টার মার্ক করা ওইগুলো করলেই কি হবে? এখন ওই ট্রিপল স্টারটা কার জন্য দেওয়া, ওই ট্রিপল স্টারটা আপনি কোন জায়গা থেকে পড়ছেন সেটার উপর ডিপেন্ড করে। আর ট্রিপল স্টার যেগুলো ট্রিপল স্টার 4 স্টার 5 স্টারে অভ্যস্ত সেগুলো পোস্ট গ্রাজুয়েশনের জন্য। তো এখানে তো আমরা পোস্ট গ্রাজুয়েশনের পড়াটা চিন্তা করব না, এখানে আমরা চিন্তা করতে হবে আরেকটু সহজ ফরম্যাটে। হ্যাঁ, ভাইয়া এমনিতে বইয়ে যেটা, যে দেওয়া আছে ওইটার কথা ও বলছিলাম। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি, ওইটা আপনি অবশ্যই ফলো করতে পারেন। বইতে তো আসলে সব জায়গায় 3 স্টার 4 স্টার দেওয়া নাই, কোথাও কোথাও দেওয়া আছে, কোনো কোনো আবার অংশে দেওয়া নাই। এই জন্য সবসময় এটা আসলে ওইভাবে ফরম্যাটে ঠিক করা কঠিন। তো এইভাবে যেভাবে আসসালামু বলছি। আলাইকুম। আমি একটু বিরক্ত করি, আমি ডক্টর তারেক জামিল, বাংলা পাবলিকেশন কোঅর্ডিনেটর। ধন্যবাদ ডক্টর সাইফুল ইসলামকে এখানে আসার জন্য। আসলে আমার মনে হয় যে প্রশ্নটা মানে বিভিন্ন সময় প্রশ্ন আসলে তার সেশনটা হচ্ছে ইন্টারাপ্ট হয়, এই জন্য প্রশ্নগুলি সবার শেষে করার জন্য অনুরোধ করছি। আর ওইখানে 3 স্টার 4 স্টার আমার মনে হয় যে এগুলো আপাতত ভুলে যান। ডক্টর সাইফুল ইসলাম যারা আপনারা তার ক্লাস করেছেন তারা জানেন যে উনি খুব ভালো ক্লাস নেন, এবং সে আজকের সেশনটা নিচ্ছেই আপনাদের এই 3 স্টার 5 স্টার ইনফিনিটিভ স্টার এগুলো ঠিক করে দেওয়ার জন্য। সুতরাং আমার মনে হয় যে উনি ক্লাসটা শেষ করলে আপনি বুঝতে পারবেন যে আসলে কতটুকু করতে হবে। ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ তারেক জামিল ভাই। আসলে আমি বারবার বলছি যে এটা আমরা একটা সেশন নিচ্ছি, আমি পুরো অ্যানাটমি তো আমি আজকে একদিনে শেষ করতে পারবো না। আমার কাজ হচ্ছে যে আসলে আজকে যেহেতু আপনাদের সাথে এখানে বসছি, আমরা একটু জাস্ট জায়গাটা একটু সহজ করে নেই, আপনারা সবাই যথেষ্ট জ্ঞানী গুণী, আপনারা ধরে ফেলতে পারবেন ইনশাল্লাহ। আর এখন তো আমি পুরো বইটা, আমি 275 পেজ তো আমি একবারে বসে আপনাদেরকে শেষ করে দিতে পারবো না। হয়তো আপনাদের এইখানে আমার জাস্ট সিলেবাসটাকে নিয়ে আমি কথা বলবো। ওকে, আচ্ছা এখন তাহলে আমাদের কাজ হলো অর্গানেলি, দেখেন আমাদের অ্যানাটমি অফ সেল, স্বাভাবিকভাবে এটা প্রথম টপিক, এখান থেকে ভাইয়া প্রশ্ন একটু আসবেই। আপনি শুধু এই মানে টপিক গুলা বলে দেন যেগুলা না পড়ে আমাদের পরীক্ষার হলে যাওয়া উচিত না, কারণ সবগুলা পড়া আসলে অনেক সময়। সেটাই তো আপু বলে দিলাম এখন, সেটাই তো বললাম যে আমাদের আমাদের যে মেমব্রেন বাউন্ড বা মেমব্রেন লেস অর্গানেলি গুলো সম্পর্কে একটু পড়তে হবে। আর আমরা বললাম যে আমাদের মাইটোকন্ড্রিয়া, গোলগি কমপ্লেক্স, এবং যারা একটু বেশি পড়াশোনা করবেন তারা সাথে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আর রাইবোজোম নিয়ে পড়াশোনা করবেন। ঠিক আছে, এরকম টিপস জাতীয় সেশন আপনারা অনেক পাবেন। আমি একটু সিলেবাস নিয়ে একটু ডিসকাশন করে আপনারা শেষে প্রশ্ন করেন। ওকে, আচ্ছা, এরপরে আমাদের যেটা আছে সেটা হলো সেল ডিভিশন। তো সেল ডিভিশনের ক্ষেত্রে এখানে কিন্তু সেল ডিভিশন সরাসরি আপনাদের বইতেই টপিক, আপনাদের সিলেবাসে টপিক আকারেই দেওয়া আছে। ঠিক আছে, তো এখন এই সেল ডিভিশনের ক্ষেত্রে আপনি ধরেন মাইটোসিস মিওসিস, এখন আপনার কাছে মনে হতে পারে ভাই এই লেভেলে এসে মাইটোসিসের প্রশ্ন আসবে না, কিন্তু এটা বিসিএস এর পরীক্ষা, সুতরাং এখানে মাইটোসিস সম্পর্কে আসতে পারে। তবে যেটা আসবে সেটা অবশ্যই আপনি উত্তর দিতে পারবেন, সন্দেহ নাই। আপনার কাজ হলো শুধু মিওসিসটা পড়ে যাওয়া, আবারও বলছি আপনার কাজ হলো শুধু মিওসিসটা পড়ে যাওয়া। বিশেষ করে মিওসিসের যে একদম আমাদের প্রোফেজ ওয়ানের যে স্ট্রেস গুলো আছে, লেপ্টোটিন জাইগোটিন, ওইটা একটু পড়ে যাবেন। সেল ডিভিশন আবারও বলছি, সেল ডিভিশন যেহেতু সেকেন্ড টপিক, এখান থেকেও একটা প্রশ্ন থাকবে, এটা অবশ্যই আপনারা পড়ে যাবেন, এটা অবশ্যই আপনারা পড়ে যাবেন, অবশ্যই পড়ে যাবেন। আর একদম শেষে সিলেবাস সলভে যে আমাদের ডিফারেন্সটা দেওয়া আছে মাইটোসিস এবং মিওসিসের মাঝখানে যে পার্থক্যটা 46 পেজে, ওটা অবশ্যই পড়ে যাবেন। ঠিক আছে, তাহলে সেল ডিভিশনটা ইজি, তাহলে দুইটা টপিক দেখেন আপনি পড়ে ফেললেন, এবং দুইটা টপিক থেকে দুইটা প্রশ্ন থাকার যথেষ্ট সম্ভাবনা আছে। এটা আমি শুরু দুইটা টপিক বলে একটু বেশি ভেঙে ডিসকাশন করছি, কারণ আপনি যখন আপনার বাকি টপিক বাকি সাবজেক্ট সবগুলাকে এভাবে আপনাকে ভাগ করতে হবে। আপনি সব পড়ে এখন
সমাধান যাইতে পারবেন না, সব পড়ার সময়ও নাই, 2.5 দিন আপনি সব পড়তেও পারবেন না। ঠিক আছে। আচ্ছা, এবার আসি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ, এলিমেন্টারি জেনেটিক্স। এটা আমাদের জেনেটিক্স অংশে চলে যাবে, এটা থেকে প্রশ্ন ভাবে আসে না পরীক্ষার জন্য। ইনফিনিটি স্টার, টিস্যুজ অফ দ্য বডি। আবারও বলছি, টিস্যুজ অফ দ্য বডি, এটা ইনফিনিট স্টার জায়গা। এখানে যতগুলা টিস্যু আছে সবগুলা থেকে আলাদা আলাদা প্রশ্ন আসে। এপিথেলিয়াল টিস্যু, এমন কোনো পরীক্ষা নাই যে পরীক্ষায় এপিথেলিয়াল টিস্যু আসে নাই। আর বিসিএস এটা সবচেয়ে কমন টপিক যেটা সারা সাধারণত দিয়ে থাকে, এপিথেলিয়াল টিস্যু। এখন প্রশ্ন হলো, এই এপিথেলিয়াল টিস্যু আপনি গদবাঁধা সিস্টেমে পড়ে পারবেন না, স্যাররা খুব র্যান্ডমলি প্রশ্ন করেন। হয়তো এইখানে আমাদের সিনারিও বেসড প্রশ্ন আসে না বিসিএস এ। এখানে আসবে এপিথেলিয়াল লাইনিং অফ দ্য ইউরিনারি ব্লাডার, প্রশ্ন শেষ। এপিথেলিয়াল লাইনিং অফ দ্য রেসপিরেটরি ট্র্যাক্ট, প্রশ্ন শেষ। এই ফরম্যাটে, অর্থাৎ এটা অনেকটাই আপনার রেসিডুয়াল থেকে কভার করতে হবে। হ্যাঁ, আপনি এইখানে আমাদের বইতে যেটা দেওয়া আছে এপিথেলিয়াল কাভারিং বা এপিথেলিয়াল যে মেমব্রেন গুলো এপিথেলিয়াল টিস্যু সম্পর্কে সিরিয়ালি বলা আছে, সেটা আপনি পারবেন, সেটা আপনি পারবেন। কিন্তু এখান থেকে পড়লে আপনার একটা আইডিয়া হবে, কিন্তু আপনার অবশ্যই একটা সিক্স সেন্স ভালো রাখতে হবে পরীক্ষার জন্য। এবং এইখানে সাধারণত স্যাররা যেগুলা একদম ফোকাসড বা যেগুলা নির্দিষ্ট, যেমন ধরেন আপনি ইউরিনারি ব্লাডার লাইনিং এর কথা বললাম, এটা একদম ফিক্সড ট্রানজিশনাল এপিথেলিয়াম। তারপর আমাদের যে এন্ডোক্রাইন গ্ল্যান্ড গুলো আছে তাদের কলামনার বা কিউবয়েডাল, এই যে প্যাটার্নটা একদম ফিক্সড ফরম্যাট। অথবা রেসপিরেটরি ট্র্যাক্টে যে আমাদের সিলিয়েটেড, যেটা এই যে ফিক্সড ফরম্যাটের লাইনিং গুলো পরীক্ষা বেশি আসবে। যেগুলা খুব বেশি কমন না বা যেগুলো আপনাদের মনে থাকে না, ওগুলো পরীক্ষায়ও আসবে না। আবারও বলছি, ওই ফরম্যাটেই পড়বেন। ঠিক আছে। আচ্ছা, এরপরে আসেন কানেকটিভ টিস্যু প্রপার। এখান থেকে আসলে যে কোনো প্রশ্নই চলে আসতে পারে। এটা খুব বেশি স্পেসিফাই করাটা কঠিন বা খুব বেশি এখান থেকে আপনারা আলাদা করা কঠিন। এখান থেকে খুবই ইজি কিছু প্রশ্ন আসে, কি কি কানেকটিভ টিস্যু আছে, কি ধরনের কানেকটিভ টিস্যু আছে, কঠিন কোনো প্রশ্নে আপনারা যাবেন না। মূলত আপনারা ফ্যাগোসাইটিক সিস্টেমের সেলগুলো সম্পর্কে খুব ভালো জানবেন। এখন ধরেন আপনার পরীক্ষা আসছে গ্যানুলোসাইট কি অ্যাগ্রানুলোসাইট কি, আপনি পরীক্ষায় সেটা ভুল করে আসছেন, এই দায় কারোই দেওয়া যাবে না আপনার নিজের ছাড়া। সুতরাং এ জাতীয় প্রশ্ন পরীক্ষায় আসবে। আমি আবারও বলছি, আপনার কাছে মনে হতে পারে ভাই এটা তো কোনো প্রশ্নই না, এটা তো আমি ফার্স্ট ইয়ারে পড়ছিলাম ফার্স্ট প্রফের, কিন্তু এটাই আপনার পরীক্ষায় আসতে পারে। সুতরাং ওই ফরম্যাট গুলো, ওই জিনিসগুলো আপনার মাথায় রাখতে হবে যে এখানে এই প্রশ্নগুলো আসবে। ঠিক আছে। পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বোনস বা জয়েন্টস, যে কোনো একটা পরীক্ষা সাধারণত আসবে। বোনস বা জয়েন্টস এগুলাকে সিম্পলি যে ফরম্যাটে এখানে সিলেবাস সলভ বইতে দেওয়া আছে, বোনস বা জয়েন্টস গুলো যে ফরম্যাটে দেওয়া আছে, জাস্ট একবার রিডিং করে চলে যাবেন। শুধুমাত্র একবার রিডিং করে চলে যাবেন, এটাকে খুব বেশি ভারীভাবে চিন্তা করার দরকার নাই। শুধুমাত্র জয়েন্ট গুলার যে উদাহরণগুলো আছে এবং টাইপিং গুলো আছে সেটা একবার পড়ে চলে যাবেন। কোনো কঠিন করার দরকার নাই, কোনো কঠিন করার দরকার নাই। একদম বোনস ধরে ধরে সবকিছু প্রতি লাইন পড়ে আপনি জীবনেও পরীক্ষা যাইতে পারবেন না। আচ্ছা, এরপর আসেন পরীক্ষায় এখানে যে মাসকুলার টিস্যু আছে, এটা আপনাদের সহজ পড়া, এটা আপনারা আগে থেকেই জানেন। একটাই জিনিসই পড়ে যাবেন, সেটা হলো তিনটা মাসকুলার টিস্যু পার্থক্য, স্কেলেটাল, কার্ডিয়াক এবং স্মুথ মাসল। তিনটা যে পার্থক্য আছে এটা জাস্ট দেখে চলে যাবেন। এর বাইরে আর কিছু পড়ার দরকার নাই, এর বাইরে কিছু পড়ার আপনি সময়ও পাবেন না। এইখানে যে কানেকটিভ টিস্যু অংশে আমাদের এখানে একটা জিনিস বাদ গেছে, সেটা হলো এখানে লিম্ফয়েড টিস্যু নাই সিলেবাসে। এখন এই লিম্ফয়েড টিস্যু বা ব্লাড টিস্যু এটা এখানে না থাকলেও আপনাকে পড়তে হবে। আবার বলছি, এখন লিম্ফয়েড টিস্যু যেহেতু সিলেবাসের সরাসরি লেখা নাই, কিন্তু আলটিমেটলি এই টিস্যু অফ দ্য বডি বা কানেকটিভ টিস্যুর মধ্যে এটা পড়ে যায়। সুতরাং কষ্ট করে শুধুমাত্র যে 4টা লিম্ফয়েড অর্গান আমরা পড়ে থাকি, লিম্ফ নোড, স্প্লিন, থাইমাস এবং টনসিল, লিম্ফ নোড, স্প্লিন, থাইমাস এবং টনসিল, তার যে পার্থক্যটা আছে আপনাদের সিলেবাস সলভ বইতে পেজ নাম্বার 66, 67, ওই অংশে গিয়ে শুধুমাত্র ওই পার্থক্যটা পড়ে নিবেন। শুধুমাত্র একটু পার্থক্যটা পড়ে যাবেন, এখানে একটু জাস্ট লিম্ফয়েডের শুধুমাত্র এই একটা বক্সে একটু এক্সট্রা পড়ে যাবেন। ঠিক আছে। এর বাইরে কিচ্ছু না, এর বাইরে হিস্টোলজি অংশে কোনো কিছুতে হাত দিবেন না, পড়তে ইচ্ছে করলেও পড়বেন না। এর বাইরে আপনার যতই মনে হোক ভাইয়া ওটা তো ইম্পর্টেন্ট, ওটা সিলেবাসে নাই, সুতরাং বাদ দেন, ওটা আপনি পরীক্ষার পরে আবার নিজের মতো করে পড়ে নিয়েন। ঠিক আছে। আচ্ছা, এরপরে আসেন নার্ভাস সিস্টেম অংশ। নার্ভাস সিস্টেম এবং হেডনেক, হেডনেক এবং নিউরো অ্যানাটমি। আবারও বলছি, আপনাদের সবচেয়ে অপছন্দের জিনিস হেডনেক এবং নিউরো অ্যানাটমি। পুরো সিলেবাসে হেডনেকের একটা পয়েন্টও নাই। আবারও বলছি, পুরো সিলেবাসে হেডনেকের একটা পয়েন্টও নাই। পুরো সিলেবাসে হেডনেক থেকে আসার মতো কোনো লাইনই এখানে পুরো সিলেবাসে উল্লেখ করা হয় নাই। সুতরাং এটা টোটাল ডিসকার্ড হবে, এটা পুরো ডিসকার্ড হবে। নিউরো অ্যানাটমি অংশে এখানে দেওয়া আছে স্ট্রাকচার অফ দ্য নিউরন, নিউরোগ্লিয়া, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, পেরিফেরাল নার্ভাস সিস্টেম, অটোনমিক নার্ভাস সিস্টেম। শুধু এতটুকুই পড়বেন, শুধু এতটুকুই পড়বেন, যে নার্ভাস সিস্টেমের অর্গানাইজেশন কিভাবে হয়, কোনটা কিভাবে ফর্ম হয়, নিউরন কি,
আপনারা ইন্টারাপ্ট করলে তো আমি তো শেষ করে আপনাদের প্রশ্নগুলো নিব। ভাই আপনি কোনো মেসেজও দেখার দরকার নাই, কারো কিছু শোনার দরকার নেই, আপনি আপনার মতো বলে যান। পুরো নার্ভাস সিস্টেম অংশে আমরা এই অংশটাই শুধু দেখবো। আমি আবারও বলছি, আমার এক টপিকসে একটার বেশি প্রশ্ন আসার চান্স নাই। সুতরাং নিউরো অ্যানাটমি অংশে নিউরোগ্লিয়া, সেন্ট্রাল নার্ভাস, পেরিফেরাল নার্ভাস সিস্টেম, অটোনমিক, এখান থেকে একটা প্রশ্ন করা খুবই ইজি। সুতরাং এর বাইরে আপনি পড়তে যাবেন না। আপনার যতই মনে হোক যে ওই লিম্বিক সিস্টেমটা একটু পড়ি, না, পড়ার দরকার নাই, ওটা আসবে না। সুতরাং আপনি শুধুমাত্র নিউরনের টাইপসটা পড়বেন, বিশেষ করে ইউনিপোলার, বাইপোলার, মাল্টিপোলার যে টাইপিংটা আছে, মরফোলজিক্যাল টাইপ, ওটা একটু পড়বেন। পরীক্ষার জন্য অবশ্যই নিউরোগ্লিয়া ভালো করে পড়ে যাবেন। এটা কেন জানি স্যারদের অনেক পছন্দ। কোন নিউরোগ্লিয়ার কি ফাংশন করে, কে ব্লাড ব্রেন ব্যারিয়ার তৈরি করবে, কে মাইলিন শীথ প্রোডাকশন করবে, কে ফ্যাগোসাইটোসিস করবে, অবশ্যই এটা ভালো করে পড়ে যাবেন। অবশ্যই এটা ভালো করে পড়ে যাবেন। অবশ্যই এটা ভালো করে পড়ে যাবেন। আর সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বলতে ব্রেইন এবং স্পাইনাল কর্ড দুইটাকেই যেহেতু বোঝায়, শুধু ব্রেইনের অর্গানাইজেশনটা একটু পড়ে যাবেন। ব্রেইনের অর্গানাইজেশনটা যদি কেউ ফোর ব্রেন, মিড ব্রেন, হাইন্ড ব্রেন পর্যন্ত থাকেন তাহলেও হবে। আর কেউ যদি একটু জ্ঞানী গুণী হন তাহলে ফোর ব্রেন বা সেরেব্রাল কর্টেক্সটা একটু বেশি পড়ে যাবেন। পেরিফেরাল নার্ভাস সিস্টেমের মধ্যে আছে আমাদের ক্রেনিয়াল নার্ভ, স্পাইনাল নার্ভ। স্পাইনাল নার্ভ থেকে পরীক্ষা আসার সম্ভাবনা কম, স্বাভাবিকভাবেই ক্রেনিয়াল নার্ভের ভাগ্যেই কোশ্চেন পড়বে। সুতরাং ক্রেনিয়াল নার্ভগুলো ভালো করে পড়ে যাবেন। চেষ্টা করবেন থার্ড নার্ভ, সেভেন নার্ভ বেশি করে পড়ার জন্য। থার্ড নার্ভ, সেভেন নার্ভ বেশি করে পড়ার জন্য। 3 এবং 7 এই দুইটাই পরীক্ষা বেশি আসে, স্বাভাবিকভাবে এই দুইটাই সব পরীক্ষা, দুনিয়ার সব পরীক্ষা এই দুইটাই বেশি আসে। ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা যদি পেরিফেরাল নার্ভাস সিস্টেমের পরে অটোনমিক নার্ভাস সিস্টেম বলি, সিম্প্যাথেটিক, প্যারাসিম্প্যাথেটিক, খুবই অল্প পড়া কিন্তু অনেক সহজ পড়া। সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের অরিজিন, ইনসার্শন থেকে শুরু করে কোন নিউরোট্রান্সমিটার কাজ করে, প্যারাসিম্প্যাথেটিকে কে কাজ করে, সিম্প্যাথেটিকের ফাংশন, প্যারাসিম্প্যাথেটিক ফাংশন। আপনারা সবাই জানেন যে আমাদের স্ট্রেস এবং ইমার্জেন্সিতে সিম্প্যাথেটিক কাজ করে। সুতরাং আপনি স্ট্রেস এবং ইমার্জেন্সিতে বডিতে যেই ঘটনাগুলো ঘটবে সেগুলাই সিম্প্যাথেটিকের ঘটনা। আর আপনি যখন রিল্যাক্সে থাকেন তখন যে ঘটনাগুলো ঘটবে সেগুলাই প্যারাসিম্প্যাথেটিকের ঘটনা। এটা জানলে আপনার এই জায়গায় এই প্রশ্ন কখনো আটকাবে না। তবে অটোনমিক নার্ভাস সিস্টেম থেকে প্রশ্ন আসার চান্স আছে, কারণ অটোনমিক নার্ভাস সিস্টেমটা এখনকার দিনের প্রশ্নগুলো বা রিসেন্ট ইয়ারে আপনি ইন্টারন্যাশনাল যত জায়গায় যত রকমের পরীক্ষা প্রশ্ন দেখবেন, ওইখানে অটোনমিক নার্ভাস সিস্টেমের প্রশ্নের পরিমাণ বাড়তেছে। ঠিক আছে? ওকে, আচ্ছা, এরপরে আসেন এখানে আমাদের সেন্স অর্গান। সেন্স অর্গানের কিছু আলোচনা আপনাদের বইতে দেওয়া আছে। সেন্স অর্গান বলতে আমাদের যেই স্মেল থেকে শুরু করে নোজ, ইয়ার, টাং, এই অংশগুলো। তো এই অংশের আলোচনা নার্ভাস সিস্টেমের মধ্যেই চলে আসে বা আমাদের ক্রেনিয়াল নার্ভের সাথেই চলে আসে। ঠিক আছে? ওই ক্রেনিয়াল নার্ভের আলোচনাটাই এখানে হয়ে যাবে। এরপরে যদি কেউ মনে করেন ভাই আমি আরো বেশি পড়তে চাই, তাহলে শুধুমাত্র এই সেন্স অর্গানগুলো সেন্টার সম্পর্কে একটু জানবেন। যেমন ধরেন সেন্সরির জন্য আমাদের প্রাইমারি সেন্সরি এরিয়া, যেটা ওই যে ব্রেইনের এরিয়াগুলো, ভিশনের জন্য প্রাইমারি ভিজুয়াল এরিয়া, আমাদের হেয়ারিং এর জন্য প্রাইমারি অডিটরি এরিয়া, এগুলো সম্পর্কে একটু জানবেন। আর যতগুলা সেন্স অর্গান আছে, যত রকম সেন্সেশন আছে, যত রকম সেন্সরি পারসেপশন আছে, সবই রিলিজ স্টেশন হলো থ্যালামাস, ওইটা একটু জেনে রাখবেন। এতটুকুই এর মধ্যে যথেষ্ট, এর বাইরে কিছু আসবে না ইনশাল্লাহ। আচ্ছা, এরপর আসেন ডার্মাটোমাল ডিস্ট্রিবিউশন আর স্কিন। স্কিন এবং ডার্মাটোমাল ডিস্ট্রিবিউশন নিয়ে খুব বেশি প্যানিক হওয়ার কিছু নাই। ঠিক আছে? আপনি হাতের ডার্মাটোমাল ডিস্ট্রিবিউশন জানেন, পায়ের ডার্মাটোমাল ডিস্ট্রিবিউশন জানেন। এই হাতে সার্ভাইকাল এবং লাম্বোস্যাক্রাল এই ডিস্ট্রিবিউশনটাই যথেষ্ট। হাতের কোন আঙ্গুলে কোন ডিস্ট্রিবিউশনটা যাচ্ছে ডার্মাটোমাল, কোনটা সার্ভাইকাল 5, কোনটা 6, কোনটা 7, কোনটা 8, কোনটা T1। পায়ের ক্ষেত্রে একই, কোনটা 4, কোনটা 5, কোনটা S1। এই ডার্মাটোমাল ডিস্ট্রিবিউশনটা শুধু দেখে যাবেন, আর কিচ্ছু না। একদম সিম্পল পড়া। আপনাদের বিডিতে সুন্দর করে ছবি দেওয়া আছে, ওই বিডি থেকে ছবি দেখে নিতে পারেন। আর যদি আপনার টাইম না থাকে তাহলে নেট থেকে দেখে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, স্কিনের আলোচনা নিয়ে কোনো টেনশন করার কিছু নাই। সিলেবাস সলভে যে স্কিনের আলোচনাটা আছে সেটা যথেষ্ট আছে। আপনার এপিডার্মিসের লেয়ার কোনগুলো, ডার্মিসের লেয়ার কোনগুলো, কোন লেয়ারে ভাস্কুলারিটি থাকে, কোন লেয়ারে ইনারভেশন থাকে, কোন লেয়ারে ফ্রি নার্ভ এন্ডিং থাকে। এর মধ্যে স্কিন অ্যাডনেক্সা যেগুলো আছে সেগুলো সম্পর্কে একটু বেশি জেনে যাবেন। স্কিনের যে সুইট গ্ল্যান্ড, সেবাসিয়াস গ্ল্যান্ড বা হেয়ার ফলিকল, ওগুলা সম্পর্কে একটু জেনে যাবেন। ব্যাস, আর কিছু এখান থেকে আপনার পড়ার দরকার নাই, এখানে পড়া বাড়ানোর দরকার নাই। ক্লিয়ার? ক্লিয়ার। এরপরে আসেন, এবার আপনাদের পছন্দের বিভিন্ন টপিকসে আসবেন। এখানে পড়তে গেলে আপনাদের মনে হবে একটু বেশি করে পড়ি, ওটা বেশি করে পড়ার দরকার নাই। সার্কুলেটরি সিস্টেম বা এখান থেকে আপনাকে বলছে শুধু ভাইয়া স্কিনটা আবার বলেন না একটু। স্কিন সম্পর্কে আমরা বললাম যে স্কিন থেকে খুব বেশি ভারী পড়ার কিছু নাই। স্কিনের দুইটা টপিকস দুই জায়গায় আছে। স্কিনের অ্যানাটমি আছে হলো অ্যানাটমিতে, আর স্কিনের যে সার্জিক্যাল পোর্শন বা
স্কিনের প্রি ম্যালিগনেন্ট ম্যালিগনেন্ট পোর্শন সেটা আছে সার্জারিতে। এই দুইটা মিলে আপনি হয়তো দুইটা কোশ্চেন বা সর্বোচ্চ একটা কোশ্চেন পাবেন। সুতরাং স্কিনের অ্যানাটমি যেটা সিলেবাস সলভে যতটুকু আছে অতটুকুই যথেষ্ট। এপিডার্মিস, ডার্মিস এবং স্কিন অ্যাডনেক্সা, এই যা আছে এটাই পড়ে যাবেন। সুইট গ্ল্যান্ড, সেবাসিয়াস গ্ল্যান্ড কোনটা কোথায় থাকে, কোনটার কি নাম, এতটুকুই যথেষ্ট। আর স্কিনের যে প্রি ম্যালিগনেন্ট কন্ডিশন আর ভেজাল সেল, স্কোয়ামাস সেল এবং ম্যালিগনেন্ট মেলানোমা সেটা আছে সার্জারি পোর্শনে, সেটা ওইখানে ওইখান থেকে পড়বেন। সম্ভাবনা বেশি হলো ওইখান থেকে প্রশ্ন আসার, সার্জারির ওই পোর্শন থেকে প্রশ্ন আসার সম্ভাবনা বেশি। আচ্ছা, এরপরে আসেন স্কিনের পরে এরপরে যে অর্গান গুলো আছে আমাদের, যেমন সার্কুলেটরি সিস্টেমে হার্ট থেকে প্রশ্ন আসবে। এখন এই হার্ট থেকে প্রশ্ন আসবে যখন হার্ট, আর্টারি, ভেইন তিনজনের ভাগে প্রশ্ন পড়ে, এখানে আসলে হার্ট থেকে প্রশ্ন আসার সম্ভাবনাই প্রায় শতভাগ। এটা হয় হার্ট থেকে যদি স্যাররা সহজ করে প্রশ্ন করতে চায় তাহলে একদম বেসিক অ্যাট্রিয়াম ভেন্ট্রিকল থেকে প্রশ্ন দিবে, আর যদি স্যাররা একটু কঠিন করতে চায় তাহলে ইনার স্ট্রাকচার থেকে প্রশ্ন দিবে, যে রাইট ভেন্ট্রিকল ইনার স্ট্রাকচার, লেফট ভেন্ট্রিকল ইনার স্ট্রাকচার অথবা বাল্বগুলো থেকে প্রশ্ন দিতে পারে। ঠিক আছে, এইখানে হার্টের ডেভেলপমেন্ট পড়তে হবে, আবারও বলছি হার্টের ডেভেলপমেন্ট পড়তে হবে। এটা আপনার পড়া থাকুক আর না থাকুক, হার্টের ডেভেলপমেন্ট এবং পাশাপাশি অ্যাওর্টিক আর্চের যে ডেরিভেটিভস গুলো আছে এটা পড়তে হবে। হার্টের ডেভেলপমেন্ট এবং আমাদের যে অ্যাওর্টিক আর্চের যে ডেরিভেটিভস আছে 1 2 3 4, ওটা অবশ্যই পড়ে যাইতে হবে, ওটা অবশ্যই পড়ে যাইতে হবে, ওটা অবশ্যই পড়ে যাইতে হবে। রেসপিরেটরি সিস্টেমে এখানে অনেকগুলো টপিকস দেওয়া আছে, নোজ, ল্যারিংস, ট্রাকিয়া, ব্রঙ্কাই, লাংস। এত কিছু আসলে পরীক্ষা আসবে না, স্বাভাবিকভাবে ভাগ্যে পড়বে একটা প্রশ্ন। সেক্ষেত্রে আমি যেই চিন্তা করি সহজেই চিন্তা করবো লাংস থেকে প্রশ্ন আসবে, সুতরাং আপনি লাংসটাই সবচেয়ে ভালো পড়ে যাবেন। হ্যাঁ, যদি নোজটা একটু পড়ে যাইতে পারেন তাহলে ভালো। নোজ বা ল্যারিংস ফ্যারিংসের যে মাসেলের যে ইনারভেশনটা সেটা যদি একটু পড়ে যাইতে পারেন, বা নোজের ক্ষেত্রে যদি আপনি নেজাল সেপ্টামের ব্লাড সাপ্লাইটা বা লিটলস এরিয়া, এপিস্টেক্সিস এগুলো যদি একটু দেখে যাইতে পারেন খুবই ভালো। ল্যারিংসের মাসেলগুলো সাপ্লাই বা ফ্যারিংসের মাসেলগুলো সাপ্লাই যদি আপনি পড়ে যাইতে পারেন খুব ভালো। কিন্তু যদি আপনি কম পড়ে যাইতে চান তাহলে আপনাকে যেটা পড়ে যাইতে হবে সেটা হলো লাংস, পুরো লাংসের পুরো অ্যানাটমি। আবারও বলছি পুরো লাংসের পুরো অ্যানাটমি, কোনো গ্যাপ দেওয়া যাবে না। আপনি যদি সব পড়া বাদ দিয়ে হার্ট লাংও ঠিক মতো না পড়েন তাহলে পরীক্ষার সময় আপনার হার্ট লাং সব বন্ধ হয়ে যাবে। সেজন্য আপনি অবশ্যই হার্ট এবং লাংস ভালো করে পড়ে যাবেন। আচ্ছা, এখানে আসেন ডাইজেস্টিভ সিস্টেমে, এখানে অনেক কিছু বলা আছে, স্যালিভারি গ্ল্যান্ড, লিভার, গলব্লাডার, প্যানক্রিয়াস, স্প্লিন, এগুলা সম্পর্কে আপনার যতটুকু বইতে আছে তার বেসিক যতটুকু, বেসিকের চেয়ে বেসিক যতটুকু শুধু অতটুকু পড়ে যাবেন। এখানে খুব বেশি বাড়তি পড়ার দরকার নাই। ডাইজেস্টিভ সিস্টেম সম্পর্কে এখানে শুধুমাত্র আপনারা যে স্টোমাকের যে বেসিক রিলেশন গুলো আছে স্টোমাক বেড সম্পর্কে এবং স্যালিভারি গ্ল্যান্ড সম্পর্কে যে বেসিক আলোচনা, একদম সিম্পল সিম্পল যে অংশগুলো বইতে আছে 1 পেজ আধা পেজের যে বক্সগুলো আছে সেগুলো পড়ে যাবেন। একটু ডিটেলস পড়ে যাবেন শুধু প্যানক্রিয়াসটা, একটু ডিটেলস পড়ে যাবেন শুধু প্যানক্রিয়াসটা, কারণ স্যারদের খুব পছন্দের একটা টপিক হলো প্যানক্রিয়াস বা স্প্লিন। এই দুইটা খুবই পছন্দের টপিকস, এই জন্য প্যানক্রিয়াস এবং স্প্লিন এইটা একটু ডিটেলস পড়বেন, বাকি অর্গানগুলো এখানে পড়ার দরকার নাই। ঠিক আছে, ইউরিনারি সিস্টেমে যদি আমরা আসি, এখানে দেখেন কিডনি, ইউরেটার, ইউরিনারি ব্লাডার, ইউরেথ্রা, অনেকগুলা জিনিস আছে। পরীক্ষায় সাধারণত স্যাররা এই জাতীয় পরীক্ষাগুলোতে সহজ প্রশ্নই করেন। সেক্ষেত্রে কিডনির যে বিভিন্ন লেয়ার আছে, কিডনির যে বিভিন্ন ফাঁসা আছে সেটা সম্পর্কে একটু জানতে হবে। কিডনির স্ট্রাকচারাল ইউনিট, ফাংশনাল ইউনিট, সিক্রেটরি ইউনিট, কালেক্টিং ইউনিট এগুলো সম্পর্কে একটু জানতে হবে। এবং ইউরেটারের রিলেশন, আবারও বলছি রিলেশন আপনাদের অপছন্দের পড়া, কিন্তু ইউরেটারের রিলেশন পড়তেই হবে। আবারও বলছি ইউরেটার রিলেশন পড়তে হবে। ইউরেটার একটা জটিল জিনিস, এটা অ্যাবডোমেনের অংশে একরকম, পেলভিক অংশে একরকম, মেলে একরকম, ফিমেলে একরকম, রাইটে একরকম, লেফটে আরেক রকম। সুতরাং ইউরেটার রিলেশন যদি পড়া থাকে ভালো, না পড়া থাকলে আজকে একটু পড়ে নেবেন, এটা অবশ্যই লাগবে। আচ্ছা, ইউরিনারি ব্লাডারের ক্ষেত্রে আমি বলছি শুধুমাত্র লাইনিং টাইনিং পড়বেন, এখানে খুব ভারী পড়ার দরকার নাই। ইউরেথ্রার ক্ষেত্রে একই রকম, যেহেতু এটা আপনাদের সবার জন্য কমন পরীক্ষা, এখানে সার্জিক্যাল প্রশ্ন আসার সম্ভাবনা কম। যদি সার্জারিতে ইউরেথ্রা ইনজুরি থাকতো তাহলে ওইখান থেকে প্রশ্ন আসার চান্স থাকতো, যেহেতু সার্জারির অংশ দেয় নাই সুতরাং ওইটা বেশি আসবে না। কিডনি আর ইউরেটারটা আপনারা খুব ভালো করে পড়বেন। রিপ্রোডাক্টিভ সিস্টেম থেকে প্রশ্ন সাধারণত আসে না, যদি আসে আসবে খুবই সিম্পল। রিপ্রোডাক্টিভ সিস্টেম থেকে প্রশ্ন আসবে খুবই সিম্পল। মেল রিপ্রোডাক্টিভ অর্গান কি, ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গান কি। সর্বোচ্চ প্রশ্ন আসলে ওভারি টেস্টিস, সর্বোচ্চ প্রশ্ন আসলে ওভারি এবং টেস্টিস থেকে প্রশ্ন আসবে। জাস্ট ওভারি টেস্টিসের লেয়ার গুলো যা যা আছে বেসিক 2-4টা আলোচনা, 2-4টা হরমোন, কোনটা কোথা থেকে প্রোডাকশন হয়, কোনটা কখন প্রোডাকশন হয়, অতটুকু পড়লেই হয়ে যাবে ইনশাল্লাহ। বড় একটা হেডলাইন আছে, সেটা হলো এন্ডোক্রাইন গ্ল্যান্ড। এই এন্ডোক্রাইন গ্ল্যান্ড হলো একটা বড় হেডলাইন, কারণ এটার আন্ডারে অনেক কিছু আছে, মাথা থেকে পা পর্যন্ত এন্ডোক্রাইন গ্ল্যান্ডের কোনো শেষ নাই। সুতরাং এইখানে আপনি কি পড়বেন, এটা একটা বড় বড় জায়গা। এখন এন্ডোক্রাইন গ্ল্যান্ডের ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে আপনাদের যদি সহজ করে বলি তাহলে আপনারা হলে কোনটা পড়তেন,
মানে আপনি যদি পরীক্ষক হইতেন তাহলে আপনি কোন এন্ডোক্রাইন গ্ল্যান্ড থেকে প্রশ্ন করতেন, সেটা যদি একটু চিন্তা করেন তাহলে থাইরয়েড। হ্যাঁ, তাইলে আপনারা যদি থাইরয়েড থেকে করতেন, স্যারও আশা করি থাইরয়েড থেকেই করবে। তাহলে এন্ডোক্রাইন গ্ল্যান্ডের ক্ষেত্রে আসলে আমরা যদি মাথা থেকে শুরু করি, একটা হলো পিটুইটারি গ্ল্যান্ড, ঠিক আছে? পিটুইটারি গ্ল্যান্ড, ওই পিটুইটারি গ্ল্যান্ড থেকে প্রশ্ন আসার একটু চান্স আছে, কিন্তু পিটুইটারি আসলে প্রশ্ন আসার জায়গাটা কম। বাট থাইরয়েড থেকে প্রশ্ন আসাটা ইজি, বা থাইরয়েড থেকে যে কারো প্রশ্ন করাটা ইজি। সুতরাং থাইরয়েড, এবং ঠিক যেহেতু থাইরয়েডের পিছনেই একটু প্যারাথাইরয়েড থাকে, স্যারের মনে হইতে পারে যে থাইরয়েড তো সবাই দেয়, একটু প্যারাথাইরয়েড থেকে দেই, তখন আপনাকে উত্তর দিতে হবে যে প্যারাথাইরয়েড 4টা থাকে, থাইরয়েডের পিছনে থাকে, প্যারাথাইরয়েড থেকে প্যারাথরমোন আসে, প্যারাথরমোনের কাজ হলো ক্যালসিয়াম লেভেল বাড়ানো। এতটুক জানলেই যথেষ্ট, এর বাইরে এখানে কোনো কিছু লাগবে না। আর যারা বেশি জ্ঞানী গুণী তারা জানবেন যে প্যারাথাইরয়েডের আর্টেরিয়াল সাপ্লাই আসে ইনফেরিয়র থাইরয়েড আর্টারি, হুইচ ইজ এ ব্রাঞ্চ অফ থাইরোসার্ভাইকাল ট্রাঙ্ক। ঠিক আছে? আচ্ছা, ওকে। এরপরে আসেন, দুইটা বড় জিনিস আছে, একটা হলো জেনারেল এমব্রায়োলজি আর একটা হলো সিস্টেমিক এমব্রায়োলজি। তো জেনারেল এমব্রায়োলজি, সিস্টেমিক এমব্রায়োলজি, এখন এটা এই দুইটা হেডলাইন হলো পুরো এমব্রায়োলজি ক্লাস শেষ। তাহলে আপনি তো সব পড়ে পারবেন না, এই জন্য আপনি একদম বেসিক পড়বেন। আবারও বলছি, একদম বেসিক। একদম বেসিক কি? সেটা হলো আপনি শুধু প্লাসেন্টা সম্পর্কে জানবেন, প্লাসেন্টাল ফাংশন কি, কোন ইমিউনোগ্লোবিনটা ট্রান্সমিশন হচ্ছে, কোন কোন হরমোন প্রোডাকশন হচ্ছে। আবারও বলছি, প্লাসেন্টাল ফাংশন কি, কোন ইমিউনোগ্লোবিনটা ট্রান্সমিশন হয়, কোন হরমোনগুলো প্রোডাকশন হচ্ছে। ফিটাল সার্কুলেশন যদি একটু জেনে যাইতে পারেন, যে আম্বিলিকাল আর্টারি কয়টা, ভেইন কয়টা, কোনটা অক্সিজেনেটেড কোনটা ডিঅক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে, বাচ্চা জন্মের পরে কোনটা কি রেমনেন্ট হিসেবে থেকে যায়। আর হলো ফার্স্ট উইক সেকেন্ড উইক, আর কিছু না। আর হলো ফার্স্ট উইক সেকেন্ড উইক, আর হলো ফার্স্ট উইক সেকেন্ড উইক। এর বাইরে যদি কেউ পড়তে চান, তাহলে যদি কেউ পড়তে চান, আবারও বলছি, তাহলে নিউরাল ক্রেস্ট, মেজোনেপ্রিক ডাক্ট, প্যারামেজোনেপ্রিক ডাক্ট, নিউরাল ক্রেস্ট, মেজোনেপ্রিক ডাক্ট, প্যারামেজোনেপ্রিক ডাক্ট। আর সিস্টেমিক এমব্রায়োলজির মধ্যে মূলত হার্টটা পড়ে যাবেন। আর হার্টের পাশাপাশি যদি কেউ বেশি পড়তে চান, তাহলে হলো তাকে ফেসিয়াল যে ডেভেলপমেন্টটা আছে, বা আমাদের ফেসিয়াল যে প্রমিনেন্স গুলো আছে, তার কোনটা কোথা থেকে আসছে সেটা একটু পড়ে যাবেন। ঠিক আছে? ওর বাইরে খুব বেশি পড়ে আপনি এই সময়ের মধ্যে শেষ করতে পারবেন না। আবারও বলছি, ওর বাইরে খুব বেশি পড়ে এই সময় আপনি শেষ করতে পারবেন না। এখানে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা আছে, আমি একটু বলি সবার উদ্দেশ্যে। সেটা হলো, প্রথম কথা, এখানে হেডনেকের কোনো জায়গায় রাখা হয় নাই, হেডনেকের কোনো জায়গায় এখানে রাখা হয় নাই। দ্বিতীয় কথা, অ্যাবডোমেন অংশটাকে অনেক বেশি কমায় ফেলা হয়েছে, অ্যাবডোমেন অংশটাকে অনেক বেশি কমায় ফেলা হয়েছে। স্মল গার্ট, লার্জ গার্ট থেকে শুরু করে আমাদের রেকটাম, কোনো অংশকে এখানে ফোকাস করা হয় নাই। এখন এগুলা যখন আপনি পড়তে যাবেন, আপনার মনে হবে যে এগুলা তো পড়া দরকার ভাই, এগুলো তো আসবে। এখন সিলেবাসই আপনি শেষ করতে পারবেন না 2.5 দিনে 3 দিনে। সুতরাং বাইরের কি আসবে সেটা ভাবার কোনো দরকার নাই। সেটা যদি আপনার কপালে থাকে আপনি উত্তর দিতে পারবেন, ভাগ্যে না থাকলে উত্তর দিতে পারবেন না। আপনি সিলেবাসের যে অংশটা আছে সেটা আগে শেষ করেন, সেটা শেষ করলে আপনি 12-র মধ্যে 10 পেয়ে যাবেন ইনশাল্লাহ। সুতরাং সবাইকে একটু বলবো যে সিলেবাসটাকে ক্র্যাক ডাউন করেন, প্রতিটা টপিক্সের, শুধু অ্যানাটমি না, ফিজিওপ্যাথো যা আছে সবগুলা সিলেবাসকে একটু ক্র্যাক করেন। ক্র্যাক করে যেটা যেটা ফোকাস করেন, যেটা পড়লে আপনার পরীক্ষা মার্কস উঠানো সোজা হবে। যেটা পড়তে গেলে মার্কস উঠাইতে পারবেন এক, কিন্তু পড়তে হবে 2 দিন, ওই টপিক বাদ দিয়ে দেন। ওইটা আপনি পরীক্ষার আগে এই মুহূর্তে আর আপনার পড়ার মতো হাতে যথেষ্ট সময় নাই। ঠিক আছে? এখন আমি আরেকটু কথা বলি, সেটা হলো অ্যানাটমির কোশ্চেনের প্যাটার্ন গুলো কেমন হয়। এই টপিক্সের সাথে আমরা তো টপিক সাব টপিক্স হিসেব করে বললাম, এখন আমরা যদি এটাকে ভাগ করি যে প্রশ্নগুলো কেমন হয়, যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে এক্সট্রিমিটির কোনো আলোচনা নাই, পুরো অ্যানাটমিতে কোনো এক্সট্রিমিটির আলোচনা নাই, জিরো এক্সট্রিমিটির কোনো আলোচনা নাই। কোথাও নার্ভের কথাও নাই, কিন্তু কোথাও নার্ভের কথাও নাই, শুধুমাত্র আমাদের নার্ভাস সিস্টেম অংশে কিছু আলোচনা আছে। তাহলে ওই প্রশ্নগুলো আপনাকে এখন অ্যানালাইসিস করতে হবে যে আসলে এইখান থেকে প্রশ্ন কিভাবে আসা সম্ভব। ঠিক আছে? যেমন আমি বললাম যে নিউরোগ্লিয়ার কথা, এখন আপনার পরীক্ষা আসবে ব্লাড ব্রেন ব্যারিয়ার কে তৈরি করে, তাহলে তো যদি আপনি গ্লায়াল সেল না পড়েন আপনি এটা উত্তর দিতে পারবেন না। কিন্তু এরপরে যদি আপনি বলেন যে এটা সিলেবাসে ছিল না ব্লাড ব্রেন ব্যারিয়ার, তাহলে এই দোষ কার? এই দোষ অবশ্যই আপনার, কারণ সিলেবাসে যেহেতু গ্লায়াল সেল ছিল, তার মানে ব্লাড ব্রেন ব্যারিয়ারও ছিল। এটা আমাদের এইভাবে আমাদের একটু কোশ্চেন গুলো অ্যানালাইসিস করতে হবে। এখানে এপিথেলিয়াল টিস্যু আছে, এখন এপিথেলিয়াল টিস্যু তার নিজে একটা টপিকস না, তার মানে বডির এপিথেলিয়াল লাইনিং গুলো এর আন্ডারে পড়বে। তাহলে বডির যে কোনো এপিথেলিয়াল লাইনিং আপনার পরীক্ষা আসতে পারে, সেই প্রিপারেশনটা আপনার মাথায় একটু রাখতে হবে। এখন এটার জন্য আপনাদেরকে বই একদম সহজ করে দেওয়া হয়েছে। এই বইতে একদম প্রতিটা জিনিসেরই যেটা করা হয়েছে, যে এপিথেলিয়াল টিস্যু 1 পেজে সবগুলাকে এনে দেওয়া হয়েছে, আবার বোনস জয়েন্টস 1 পেজে সবকিছুকে এনে দেওয়া হয়েছে। তো এগুলো আপনাদের জন্য খুব ইজি হবে ইনশাল্লাহ। আরেকটা জিনিস হলো, মনে রাখবেন, মাঝে মাঝে অ্যানাটমি টপিকস গুলো
সার্জিক্যাল প্যাটার্নে বা প্যাথোলজিক্যাল প্যাটার্নে আসে, সেটাতে হতাশ হওয়ার কিছু নাই। সেটা আপনি আপনার মতো যে ফর্মেটে আপনাদের যারা ফিজিওলজি পড়াচ্ছে, প্যাথোলজি পড়াচ্ছে, ওনারা তো পড়াচ্ছেই, ওটা যখন আপনার সবগুলা সিলেবাস শেষ হয়ে যাবে তখন আপনি কোরিলেট করা শিখে যাবেন যে এইখানে আপনি একটা জিনিস পড়ছেন, সেটা ফিজিওলজিতে পড়ছেন, সেটা আবার প্যাথোলজিতে পড়ছেন, তিনটার যে কম্বিনেশনটা, তখন আপনারা এটা মানে এই জিনিসটা বুঝতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, আর এর বাইরে কিছু টপিকস আছে যেগুলো অ্যানাটমি আর ফিজিওলজিতে দুইটাতেই ওভারল্যাপ হচ্ছে, সেগুলোর ক্ষেত্রে আমরা বলবো যে আমরা অ্যানাটমি সিলেবাসটা ডিসকাশন করলাম, ফিজিওলজিতে যিনি ডিসকাশন করবেন উনি হয়তো ওটাকে আবার আপনাদেরকে ভাগ করে বলে দিবেন। ঠিক আছে? ওকে, আমরা এর বাইরে একটা জিনিস একটু পড়ে যাবেন, একটু ওই যে আমাদের এই সিলেবাসের এই জায়গাটাতে ডায়াফ্রামটাকে টোটালি বাদ দেওয়া হয়েছে, ডায়াফ্রাম সিলেবাসে নাই। তারপরও ডায়াফ্রাম যদি আমরা এখানে ইন বিটুইন ধরে নেই, তাহলে ইন বিটুইন ধরলে ডায়াফ্রাম হয়তো চলে আসে। জাস্ট যদি পারেন ওপেনিং গুলো একটু দেখে যাবেন, আর যদি না পারেন দরকার নাই, কারণ আমার মনে হয় যে সময় কম, আপনারা সিলেবাসেই ফোকাস থাকেন, সিলেবাসে যা আছে ওটাই পড়েন, ওটা আগে শেষ করেন, কারণ ওটাই 2.5 দিনে 3 দিনে শেষ করা কঠিন। এই ওকে, এবার যদি আপনাদের আচ্ছা, আগে এক ভাইয়া প্রশ্ন করছে, ওনারটা একটু শেষ করে। আচ্ছা, অ্যানাটমি নিয়ে আর কোনো প্রশ্ন থাকলে, আমরা খুব বেশি সেশন লম্বা করব না, কারণ আপনাদের পরীক্ষা আছে, ভাইয়া আপনাদের পড়াশোনা আছে। ভাইয়া কোশ্চেন আছে, activity-টা সেটা হচ্ছে কিভাবে করবো একটু যদি বলতেন ভাইয়া। আপনি বললেন যে এক্সট্রিমিটিটা কিভাবে আসবে, এটা ভাইয়া বুঝতে পারিনি, এক্সট্রিমিটিটা আমরা কিভাবে পড়বো বা আমরা বললাম যে এক্সট্রিমিটির পুরো আলোচনাটাই এখানে বাদ দেওয়া হয়েছে, কিন্তু সার্কুলেটরি সিস্টেমে একটা জিনিস লেখা আছে আর্টারি বেইন, সেক্ষেত্রে ওনারা এই আর্টারি বেইনের আন্ডারে যে কোনো আর্টারি বেইন দিতে পারে, যদি মনে করে আর্টারি বেইন দিতে পারে, বাট যেহেতু ওইখানে সার্কুলেটরি সিস্টেমের হেডিং এ হার্ট আছে, স্বাভাবিকভাবে প্রশ্ন হার্ট থেকে আসার সম্ভাবনাই বেশি, সুতরাং ওইটাতে আপনারা ফোকাস করেন। আর যাদের হাতে সময় আছে তারা চাইলে ফিমোরাল আর্টারি বা বড় দু একটা আর্টারি সম্পর্কে একটু জেনে রাখতে পারেন। ভাইয়া আমাদের এখানে যে শর্ট শিটের শেষে যে কিছু এমসিকিউ দেওয়া আছে, এই এমসিকিউ গুলাতে ম্যাক্সিমাম প্রায় ভুল পাওয়া যাচ্ছে, এগুলা কারেকশনের ব্যাপারে যদি কোনো কিছু বলতেন। কারেকশনের বিষয় তো ভাই আমি আজকে আলোচনা করতে আসি নাই, কারেকশন তো চলতেছেই, কারেকশন তো আপনাদের আমি আমি সেই আমি একটু ইন্টারাপ্ট করি। এটা হচ্ছে আমরা কারেকশন গুলি করার চেষ্টা করতেছি, এটা আমরা করে একটা পিডিএফ দিয়ে দিই ইনশাল্লাহ। কারেকশনের বিষয়গুলো কি ভাই, এখন পরীক্ষা চলে আসছে, এখন আমাদের যেটা হবে সেলফ কারেকশনে চলে যাইতে হবে, কারণ আমরা এই পুরো সিস্টেমটা যেহেতু খুব র্যাপিডলি হচ্ছে, আবার প্রতিষ্ঠানের জায়গা থেকে ক্লাস বলেন, বই বলেন, ওইভাবেই প্রোভাইড করার চেষ্টা করছে। তো এই ম্যাটেরিয়ালস গুলো প্রোভাইড করার জন্য তো আসলে একটা বড় পরিশ্রমের প্রয়োজন হয়। এরপরে কিছু কারেকশন থাকবে, আমার মনে হয় যে আমরা পড়তে গেলে যেই জায়গাগুলো আছে ওইগুলো নিজেরা একটু কারেক্ট করে ফেললে আমাদের সময়গুলো বেঁচে যাবে, কারণ প্রতিষ্ঠান আবার কখন দিবে বা আপনি কখন পাবেন, এজন্য নিজেরা একটু কারেকশন করে পড়াটা আগাইতে হবে, পড়াটা ওই কারেকশনের জন্য বসায় রাখা যাবে না। সার্জারি সাজেশন আগে দেওয়া হয়েছে আপু। আচ্ছা, যে ভাইয়া যিনি প্রশ্ন করছেন যে আমাদের আহ, বাংলাদেশ ও আন্তর্জাতিক, আচ্ছা, বাংলাদেশ ও আন্তর্জাতিকের ব্যাপারে ভাই একটু কথা বলি। আসলে স্পেশাল বিসিএস তো নতুন কিছু, এর আগে আপনার 39-এর আগে তো কোনোদিন স্পেশাল বিসিএস এই ফরম্যাটে হয়নি। এর আগে যখন 33 হয়েছে বা এর আগে যখন জেনারেল বিসিএস হয়েছে, সেখানে জেনারেল বিসিএস এর রুটিনে স্পেশাল বিসিএস হইতো। ঠিক আছে? তো এই জন্য স্পেশাল বিসিএস এ যে আমাদের এই রুটিনটা করা হয়েছে, এটা একটা নতুন প্যাটার্ন। আর বিসিএস মানেই হলো আমাদেরকে মূলত যে জেনারেল অংশগুলো আছে সেগুলো বেশি গুরুত্ব দেওয়া হয়, এটা সিস্টেম বাংলাদেশে ওভাবেই তৈরি হয়ে আসছে, যেহেতু আমরা এনএসএস প্রটোকলে চলি না। তো এরপরও আমাদের যে অংশগুলো আপনি যেটা বললেন, আসলে এটা স্বাভাবিক, যে কোনো মেডিকেল স্টুডেন্টের জন্য হঠাৎ করে এসে আমাদের এই জায়গাটা সবার জন্য কঠিন, ইনভ্যারিবলি সবার জন্য কঠিন। তো এটা আসলে মূলত কাভার করবে কি, যারা আগে থেকে একটু জেনারেল লাইনে টাচে ছিল, অনেকেই আছেন আপনাদের সবার কিন্তু ক্যাম্পাসে ওই হল রুমে বা আপনাদের যে কমন রুমে সেখানে পেপার ছিল, এটা ছিল সেটা ছিল, যারা ওইগুলা টাচে ছিলেন তাদের জন্য একটু সহজ। আরেকটা জিনিস হলো, এখন আমি তো আজকে ওইটা নিয়ে আলোচনা করব না, তো এখন ধরেন আপনার আন্তর্জাতিক বিষয়াবলীতে একটা আছে সংস্থা। ঠিক আছে, এখন আপনি সংস্থাতে গেলেন, সংস্থাতে যাওয়ার পরে আপনি কি করলেন, বসে বসে MP3 বা অন্য বই যেটা আপনার ইচ্ছা পড়া শুরু করলেন সিরিয়ালে, তাহলে তো হবে না। আপনাকে চিন্তা করতে হবে যে এখন পরীক্ষার আগে পরে কোন কোন সংস্থাগুলো হাইলাইটেড। এখন ধরেন লাস্ট গত মাসে বিমস্টেকের সম্মেলন হয়েছে, এটা আপনার পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এরপরে ধরেন আপনার কিছুদিন আগে, তার 1 মাস আগে
সম্মেলন হয়েছে, সেটা আপনার পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এখন আপনি যদি বসে বসে সেই গত 5 বছর যারা ভ্যালুই নাই, যাদের কোনো আলোচনাই নাই, ওই সংস্থা পড়েন, তাহলে তো হবে না। তো ওই বিষয়গুলো আপনাদের একটু অ্যানালাইসিস করে আগাইতে হবে আর কি। একটু রিস্কি, একটু কঠিন, সবার জন্যই কঠিন। আর আপনাদের যারা আন্তর্জাতিক স্যাররা আছেন বা বাংলাদেশের স্যাররা আছেন, ওনারা যখন আলোচনা করবেন হয়তো আরেকটু আমার চেয়ে সুন্দর করে বলতে পারবেন। ভাইয়া নিউরাল ক্রেস্টের ডেরিভেটিভস গুলা যে একটা ছন্দ ছিল, এটাকে একটু বলতে পারবেন? 4টা গ্যাংলিয়া 5টা সেল, একটা কেমন অ্যাড্রেনাল যেন ছন্দ। মেডুলা মেনিনজেস, 4টা গ্যাংলিয়া, 5টা সেল, অ্যাড্রেনাল মেডুলা মেনিনজেস, ক্রেনিয়াল নার্ভ গ্যাংলিয়া, স্পাইনাল ডরসাল রুট গ্যাংলিয়া, সিম্প্যাথেটিক গ্যাংলিয়া, প্যারাসিম্প্যাথেটিক গ্যাংলিয়া, গ্লায়াল সেল, ওডোন্টোব্লাস্ট, সি সেল অফ থাইরয়েড, সোয়ান সেল, মেলানোসাইট, অ্যাড্রেনাল মেডুলা মেনিনজেস। মেনিনজেসের মধ্যে হলো অ্যারাকনয়েড আর পায়োমেটার। 4 গ্যাংলিয়া, 5 সেলস, অ্যাড্রেনাল মেডুলা মেনিনজেস। জেনেটিক্স তো পড়ার থেকে বলবো জেনেটিক্স। জেনেটিক্স, জেনেটিক্স হলো আমাদের এলিমেন্টারি জেনেটিক্স যে অংশ, এটা আসলে কোনো মানে এটা হেডলাইনটা জেনেটিক্সে চলে যাবে। মূল জেনেটিক্স যখন হবে, প্যাথোলজি যিনি পড়াবেন উনি আপনাদেরকে ওইখানে বেসিক জেনেটিক্স, শুধুমাত্র এলিমেন্টারি জেনেটিক্স মানে হলো যে অরিজিন অফ দ্য ডিজিজ, শুধুমাত্র অতটুকুই হবে, আর কিছু না। এটাই কঠিন করার দরকার নাই, আমি বারবার বলছি সিলেবাস নিয়ে আপনার কঠিন করার দরকার নাই, আপনাদের অত সময় নাই যে আপনারা কঠিন করে পড়বেন। আপনারা খুব সহজের মধ্যে থাকেন, সহজের মধ্যে থাকেন। এটা পোস্ট গ্রাজুয়েশন না, আর এটা আপনার নর্মাল প্রফেশনাল পরীক্ষাও না যে 60 মার্ক পাইতে হবে। এটা প্রিলি পরীক্ষা, এটা টোটালি ধরনই আলাদা। যারা আগে দিয়েছেন তারা তো জানেন, আর যারা জানেন না তাদের জন্য বলছি যে এটা টোটালি ধরনই আলাদা। সুতরাং আপনি সবগুলো টপিকস আপনার মতো করে পড়েন, সবগুলো টপিকস যাতে কভার করে সেটা ফোকাস করেন। মেডিকেল সায়েন্স এবং আপনার যে জেনারেল অংশ সেটার মধ্যে যাতে ব্যালেন্স হয় সেটা চেষ্টা করেন, এবং আপনি জাস্ট পড়তে থাকেন। কি হবে সেটা 18 তারিখে ডিসাইড হবে, আপনি পড়তে থাকেন। ভাইয়া লামলি থেকে কি কোশ্চেন আসবে? লামলি পড়তে পারবেন? লামলি পড়ার সময় না, কই? উল্লেখযোগ্য কিছু কোশ্চেন না না রেসিডেন্সিতে পড়ছিলাম, ওইগুলো। না না ভাই, কোনো দরকার নাই ভাই, এগুলো রেসিডেন্সি পার্ট 1 ভুলে যান, এটা বিসিএস ভাই। হ্যাঁ, অন্যান্য সাবজেক্টের কি এরকম ইয়া হবে না, মানে ওই যে সার্জারি মেডিসিনের এরকম সেশন হবে না আধা সার্জারি, ঘন্টা? সার্জারি নেওয়া হয়েছে ভাইয়া, সার্জারি আমিই নিছিলাম। ভাই কত তারিখে নিয়েছেন? সার্জারি তো নিছিলাম, সার্জারি মনে তো নাই, আচ্ছা ইয়েতে দেওয়া সাইফুল, আছে। ওই আমাদের পক্ষ থেকে আরেকটা আর কি অনুরোধ আছে, মানে বাংলা মিডিয়ার পক্ষ থেকে তোমাকে আর কি আরেকদিন একটু চাচ্ছিলাম সার্ভারের জন্য। তো আচ্ছা দেখা যাক, সবাই আলাপ যেহেতু আলোচনা চাচ্ছে তাহলে একটু সময় দিও। ইনশাল্লাহ। ঠিক আছে। আচ্ছা, আর সবাই পড়তে থাকেন, আসলে পড়তে থাকেন, পড়াশোনায় ফোকাস করেন, পড়তে থাকেন, আর কোশ্চেনগুলো নিয়ে একটু অ্যানালাইসিস করেন। আর সময়ের বাইরে বেশি ফোকাস করার দরকার নাই, প্রতিটা টপিকসে যখন আপনি পড়তে যাবেন ওইটা টাইম বাউন্ড পড়াশোনা করেন। অ্যানাটমি ধরেন 2.5 দিন 3 দিনের বেশি কোনোভাবেই লাগানোর দরকার নাই ভাই। ভাই আর্টসটা হচ্ছে কতটুকু পড়া লাগবে? আর্টস, কোনটা ভাই? ফেরেনজিয়াল আর্টস, ডেরিভেটিভস অফ দ্য ফেরেনজিয়াল আর্টস, এটা কি পুরো বক্সটাই লাগবে নাকি? ওইটা পুরো বক্স তো, মানে আর্টস তো আপনার জেনারেল এমব্রায়োলজিতে এমনি টপিক, সাধারণত বিসিএস এর মতো পরীক্ষা এভাবে ডাইরেক্ট দেওয়ার কথা না, বা সরাসরি ওইভাবে পজিশন স্টাইলে প্রশ্ন আসার কথা না, কিন্তু অ্যাওর্টিকাসটা পড়তে হবে। অ্যাওর্টিকাসটা হার্টের সাথে রিলেটেড, তো ওইটা পরীক্ষা আসে বেশি। ভাইয়া ভাই 42 বিসিএস এন্ডোক্রাইন, অনেকগুলি কোশ্চেন নাকি ডাবল অ্যান্সার ছিল, এরকম কি এবার আসতে পারে? এবার কেমন আসবে তা কে জানে বলে। ডাবল অ্যান্সার ভাই যদি এন্ডোক্রাইনটা সাবজেক্টে, আর একবার বলবেন প্লিজ। এন্ডোক্রাইন গ্ল্যান্ডের মধ্যে আমরা বললাম যে আমাদের মাথা থেকে পা পর্যন্ত তো অনেক এন্ডোক্রাইন গ্ল্যান্ড আছে, এর মধ্যে আমাদের যদি পরীক্ষা বেশি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে হলো থাইরয়েডটা ভালো করে পড়তে হবে, তার পিছনে প্যারাথাইরয়েড গ্ল্যান্ড আছে। আর যদি কেউ একটু বেশি পড়তে চান তাহলে তিনি অ্যাড্রেনাল এবং পিটুইটারি গ্ল্যান্ডটা পড়বেন, অ্যাড্রেনাল এবং পিটুইটারি গ্ল্যান্ড, অ্যাড্রেনাল এবং পিটুইটারি গ্ল্যান্ড। ভাইয়া থাইরয়েডের কি কি কোশ্চেন পড়বো? ওখানে তো অনেক কোশ্চেন ভাইয়া। থাইরয়েডের কোশ্চেন কয়টা? থাইরয়েড থেকে যদি আপনাকে প্রশ্ন করতে দেয় আপনি 10 লাইনের বেশি খুঁজে পাবেন না। থাইরয়েড একটা এন্ডোক্রাইন গ্ল্যান্ড যেটা নেকে আছে, সার্ভাইকাল 5 থেকে থোরাসিক 1 পর্যন্ত এক্সটেন্ডেড। ব্লাড সাপ্লাই হলো আপার 1/3 হলো সুপিরিয়র থাইরয়েড আর্টারি, লোয়ার 2/3 হলো ইনফেরিয়র থাইরয়েড আর্টারি, মোস্ট ইম্পর্টেন্ট ব্লাড সাপ্লাই হলো ইনফেরিয়র থাইরয়েড আর্টারি। দুই পাশে দুইটা লোব আছে, মাঝখানে যে অংশটা আছে সেটা হলো ইথমাস, তার পিছনে 2 থেকে 4 ট্রাকিয়াল রিং, এখানে ট্রাকিওস্টোমি করা হয়। আমরা যদি ফাংশন চিন্তা করি, ফলিকুলার সেল থেকে আসবে T3 T4, আর প্যারাফলিকুলার সেল থেকে আসবে আমাদের থাইরোক্যালসিটোনিন। থাইরোক্যালসিটোনিন কাজ হলো আমাদের ক্যালসিয়াম হোমিওস্ট্যাসিস বা ক্যালসিয়াম ব্যালেন্স করা, মূলত হাইপোক্যালসিয়ামিয়া করে বা ক্যালসিয়াম লেভেল কমায়, অ্যান্টাগনিস্ট টু দ্য প্যারাথরমোন। এর বাইরে আর কি আছে থাইরয়েড থেকে? এর বাইরে কি জানবেন? অ্যানাটমিক কোশ্চেনটা আপনাকে দিয়ে করা দরকার ছিল ভাই। ভাইয়া একটু ভাই তোমার অ্যানাটমি আর বলবেন আর আরেকবার? কিছু নাই, আমার পাস করবেন। এর বাইরে কোনো তথ্য নাই ভাইয়া।
ঠিক আছে, সবাইকে অনেক ধন্যবাদ। আমাদের সেশন আমরা শেষ করে দিই, আপনারা পড়তে থাকেন, আল্লাহ ভরসা, সবাই ভালো করবে। জি থ্যাংক ভাইয়া, ইউ ভাই। আসসালামু আলাইকুম।